বিল্লির অসুস্থতায় অনির্বাণের গা ছাড়া কথাবার্তা শুনে এবার রীতিমতো অনির্বাণের উপরে রাগে ফেটে পড়লো রাইহা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বিল্লির গায়ে জ্বর বেশি বেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে যখন সার্থককে রাই কল করে বলতে থাকে যে সার্থক তুমি প্লিজ একবার এসে বিল্লিকে একটু চেক আপ করে যাবে, ঠিক সেই মুহূর্তেই সার্থক যখন রাইয়ের কথা রাখতেই বিল্লিকে এসে চেক আপ করে, ঠিক সেই সময়ে সার্থক বলতে থাকে যে দিদি ভাই আমি কিছু মেডিসিন দিয়েছি, এই মেডিসিনগুলো আপাতত থাক এবং এই মেডিসিনগুলোতে যদি বিল্লির কোনো মতে জ্বর না কমে তাহলে আমি কাল আবার এসে বরঞ্চ বিল্লিকে নিয়ে হসপিটালে গিয়ে একবার ওকে টেস্ট করিয়ে দেখবো যে ওর আসলে জ্বরটা ঠিক কিসের জ্বর। ঠিক আছে তো? ঠিক সেই মুহূর্তে এই কথা বলে যখন সার্থক চলে যেতে না, ঠিক সেই মুহূর্তে রাই সার্থককে বলতে থাকে যে সার্থক তুমি সব কিছু সত্য বলছো, তুমি আমার কাছ থেকে কিছু আড়াল করার তো চেষ্টা করছো না? না এমনটা না হয় যে তুমি স্রোতকে গোপনে গোপনে কিছু বললে যেটা কিনা তুমি কোনো মতে চাও না যে আমি শুনে ফেলি, এবং তোমরা হয়তো বা আমার মেয়ের কোনো বড় সড়ো রোগকেও আড়াল করার চেষ্টা করছো, কারণ তুমি তো ভাই বুঝতেই পারছো যে আমার মেয়েটাকে কত কষ্টের পর আমি পৃথিবী আলো দেখাতে পেরেছি। অন্যদিকে সার্থক বলে থাকে যে দিদিভাই তোমার কেন এরকমটা মনে হয় বলো তো? আমি তোমার কাছ থেকে কিছু লুকাবো? কারণ হাজার হোক তুমি বিল্লির মা, তুমি এত কষ্ট করে ওকে পৃথিবী আলো দেখিয়েছো, তাহলে ওর কষ্ট তোমার কষ্ট হওয়াটাই স্বাভাবিক, এবং ওর কোনো কষ্ট হবে সেটা সর্বপ্রথম তোমাকে জানাবো না, সেটাই বা কী করে হতে পারে? অন্যদিকে যখন নরিমান বলতে থাকে যে ওর এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, ওর এই অভ্যেস কোনোদিনও তুমি পাল্টাতে পারবে না, হাজার চেষ্টা করেও। সার্থক আমাকে দেখছো না যে কত দিন ধরে ওর এই অভ্যেসগুলোকে নিয়ে আমি জুঝছি। ঠিক সেই মুহূর্তে সার্থক যখন বাড়ি থেকে চলে যায়, ঠিক তার পর মুহূর্তেই রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ তুমি একটা কথা বলো তো, এই যে বিল্লির জ্বর হয়েছে তার পরবর্তী পদক্ষেপ হিসেবে তুমি ঠিক কী কাজ করেছো বলো তো? তুমি বিল্লির একবার এসে খোঁজ নেওয়ার চেষ্টা করছো? সেই বিল্লির জ্বর হওয়ার পর থেকে দেখছে যে তুমি আরও বেশি সিমির প্রতি ঢুলে পড়েছো, এবং সিমির সঙ্গে তোমার ছুটি আড্ডা দেওয়াই শেষ হচ্ছে না। এদিকে তুমি যে তোমার স্ত্রী সন্তানকে ঘরে রেখেছো সেই সম্পর্কে তোমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা আছে? আর তুমি সিমির সামনে আমাকে কী বোঝানোর চেষ্টা করছো যে রীতিমতো তুমি আমার প্রতি এক পর্যায়ে তোমার অস্বস্তি হতে শুরু করে দিয়েছে, তুমি এই ঘরে আসা মাত্র তোমার দম বন্ধ হয়ে আসে, কারণ আমি নাকি শুধু মেজাজ দেখানো শুরু করে দিই, তুমি ঘরে ঢোকা মাত্রই তোমার উপরে রাগ দেখানো শুরু করে দিই, তোমার এরকম মনে হচ্ছে? আচ্ছা অনির্বাণ, যখন কিনা তুমি বারবার করে আমার কাছে ক্ষমা চেয়ে কিন্তু মাথা নত করে আমাকে এই বাড়িতে নিয়ে আসো, তখন এই জিনিসটা কেন ভাবো না তুমি বলো তো? এখন যখন আমাদের মেয়ে আমাদের মাঝখানে চলে এসেছে, তুমি চাইলে এখন আমাকে সরাসরি বলে দিতেই পারো যে রাই তুমি আমার জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে ফেলেছো, এবং তার জন্য কোনো মতেই তোমার সঙ্গে সংসার করাটা আমার জন্য আর হয়ে উঠছে না, এবং আমার ধৈর্য কুলাচ্ছে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে যদি সেটা বলিও তাতেও বা কি তুমি কী করতে পারবে বলো তো? আর তার থেকে বড় কথা, তুমি তো রীতিমতো বিল্লির এই অসুস্থতাটাকে কেন্দ্র করে এখন তুমি নাটক করা শুরু করে দিয়েছো। তুমি এমন একটা সকলের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছো যে বিল্লিকে নিয়ে একমাত্র টেনশন তোমারই যাবতীয় যা আছে, এবং তুমি ওকে নিয়ে একমাত্র ভাবো, কারণ বিল্লির বাবা তো একদমই বিল্লির প্রতি দায়িত্বজ্ঞানীর মতন কাজ করে, তাই তো? তুমি সেটাই তো সকলের সামনে বোঝানোর চেষ্টা করছো, এদের থেকে তো সকলে এটাই ভাববে যে হয়তো বা আমি আমার মেয়ের প্রতি বিন্দুমাত্র কনসার্ন না, অথচ সব থেকে বেশি আমার মেয়েকে নিয়ে তো আমি দেখতে পাচ্ছি যে আমি কনসার্ন, এবং তুমি রীতিমতো নাটক করেই চলেছো। তোমার এই অভিনয়ের কেউ কদর করবে না, শুধুমাত্র শ্রোতা সার্থক ছাড়া, বুঝেছো তো? সামলে যাও এখনও তো। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।